পৃথিবীতে মানুষ আর কাকে বিশ্বাস করবে? একটা ছেলে যে কিনা তার ভালোবাসার মানুষটির সাথে তার বাড়িতে গিয়ে ভয়ানকভাবে ফেঁসে যায়। আর সে ফেঁসে যায় এমন কিছু মানুষের মধ্যে যারা কিনা চিরজীবন অমর হয়ে বেঁচে থাকার জন্য অন্য মানুষের শরীরকে ব্যবহার করে। নিজের সব থেকে আপন মানুষটার বাড়িতে গিয়ে নিজের জীবন এভাবে হুমকির মুখে পড়বে, চিরজীবনের জন্য অন্ধকার জগতে হারিয়ে যেতে হবে, সেটা ছেলেটি কখনো কল্পনাতেও ভাবেনি। এই মুভিটি দেখার সময় কিছু কিছু দৃশ্যে শরীর শিউরে উঠছিল। এছাড়া মুভিটার ভেতরে এমন কিছু ডার্ক মিউজিক ব্যবহার করা হয়েছে যেটা আরও বেশি মুভিটাকে ভয়ানক করে তুলছিল। তো দেরি না করে সিনে গপশপের আমি তৃষা আজ এক্সপ্লেইন করতে যাচ্ছি 2017 সালের গেট আউট মুভির ঘটনা প্রবাহ। মুভির শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পাই যে কিনা কারোর সাথে ফোনে কথা বলতে বলতে একটা ফাঁকা নির্জন রাস্তা ধরে সামনে হাঁটছিল। ছেলেটার কথোপকথন শুনে বোঝা যায় সে এই নির্জন রাস্তায় এই প্রথমবার এসেছে, কারণ ফোনের ওপাশ থেকে তার গার্লফ্রেন্ড তার বাসাতে যাওয়ার জন্য একটা ঠিকানা বলছিল, আর ছেলেটা সেই কথা অনুযায়ী সামনে এগোচ্ছিল। তবে কিছু দূর যেতেই ছেলেটা বুঝতে পারে একটা প্রাইভেট কার তাকে ফলো করছে। ছেলেটা আর সামনে না এগিয়ে পিছনে ফেরে, আর তখনই প্রাইভেট কারের দরজাটা খুলে যায়। ছেলেটা যখনই সেদিকে তাকায় তখনই আচমকাই পেছন থেকে তার মাথায় কেউ আঘাত করে। আর এখানে প্রাইভেট কারের মধ্য করে ছেলেটাকে কিডন্যাপ করা হয়। ও হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখবেন, ছেলেটা ছিল একজন ব্ল্যাক আমেরিকান। এরপর আমাদেরকে ক্রিস ওয়াশিংটন নামের একটা ছেলেকে দেখানো হয়। ক্রিস পেশায় ছিল একজন প্রফেশনাল ফটোগ্রাফার, আর এই মেয়েটার নাম ছিল রোজ আর্মিটেজ। রোজ ছিল ক্রিসের গার্লফ্রেন্ড। তবে ক্রিস ছিল একজন নিগ্রো মানে ব্ল্যাক আমেরিকান, আর অন্যদিকে রোজ সহ ওর পুরো পরিবার ছিল ফর্সা মানে শ্বেতাঙ্গ। দেখা যায় ক্রিস নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছে, তবে সে কিছুটা নার্ভাস ছিল, কারণ আজ ক্রিসের ওর গার্লফ্রেন্ডের পরিবারের সাথে ওদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য দেখা করার কথা ছিল। তবে যেহেতু ক্রিস ছিল একজন ব্ল্যাক আমেরিকান, সুতরাং ও ভাবছিল রোজের পরিবার ওকে পছন্দ করবে কিনা, কারণ দেশ যেটাই হোক না কেন প্রজাতি, গায়ের রূপ, রং এইসব নিয়ে মতভেদ কিন্তু কম বেশি সব স্থানেই আছে। এদিকে ক্রিস আর রোজ দুজনকে অনেক বেশি ভালোবাসত। ক্রিসকে নার্ভাস দেখে রোজ ওকে আশ্বস্ত করে যে তুমি ভয় পেও না, আমার বাবা মা ওরকম না, তাদের কাছে গায়ের রূপ, রং, জাতপাত এইসব ম্যাটার করে না। আমাদের বাড়িতে তোমার মতো অনেক মানুষ আছে, তাছাড়া আমার বাবা মা জানে তুমি একজন ব্ল্যাক আমেরিকান। এরপর রোজের গাড়িতে করে ওরা রওনা হয়ে পড়ে। ক্রিসের আপন বলতে এই পৃথিবীতে আর কেউ ছিল না, শুধুমাত্র রড উইলিয়ামস নামের একজন বন্ধু ছিল। রড ছিল পেশায় একজন পুলিশ অফিসার। গাড়ির মধ্যে ক্রিস রডকে কল করে জানাই সে রোজের বাসায় যাচ্ছে। রড বলে, কিন্তু জানি না রোজের বাবা মা মানুষ হিসেবে কেমন, এভাবে হুট করে যাওয়াটা মনে হয় তোর উচিত হচ্ছে না, না জানি কোনো ঝামেলা হয়। ক্রিস বলে, তুই টেনশন করিস না, রোজ তো আছে আমার সাথে, আশা করা যায় কোনো ঝামেলা হবে না। রড মজা করে বলে, হ্যাঁ, না জানি ওরা তোকে গায়েব করে দেয়। এই কথা নিয়ে ওরা হেসে ওঠে। এরপর রড বলে, ঠিক আছে যা, তবে সাবধানে থাকিস, আর কোনো ঝামেলা হলে অবশ্যই আমাকে জানাস। দেখা যায় ওরা জঙ্গলের মধ্যে একটা পথ দিয়ে যাচ্ছে, যে জায়গাটা ছিল একেবারে নির্জন আর মানুষ শূন্য। তবে হঠাৎই রোজের গাড়ির সাথে কিছু একটা ধাক্কা লাগায় ওরা প্রচুর ঘাবড়ে যায়। সেই সাথে একটা ভয়ানক গোঙানোর শব্দ ভেসে আসতে থাকে পাশের জঙ্গলের ভেতর থেকে। রোজ নিষেধ করা সত্ত্বেও ক্রিস ধীর পায়ে জঙ্গলের ভেতরে ঢুকে দেখে ওখানে একটা হরিণ মরে পড়ে আছে। যাই হোক, ওখানে তখনই এক ফরেস্ট অফিসার চলে আসে। রোজ গাড়ি চালানো সত্ত্বেও অফিসার বারবার ক্রিসের কাছেই জবাব দিতে চাচ্ছিল,
এমনকি সে কিরিশের কাছে বারবার লাইসেন্স চাচ্ছিল। রোজ বুঝতে পারে কিরিশ নিগ্রহ হওয়ার জন্য অফিসার ইচ্ছা করে কিরিশের সাথে এমন ব্যবহার করছে। রোজ এখানে অনেক রেগে যায়, আর রোজের রেগে যাওয়ার কারণে অফিসার আর কিছুই বলে না। অবশেষে ওরা রোজের বাসায় গিয়ে পৌঁছায়। দেখা যায় বিশাল জঙ্গলের মধ্যে রোজেদের একটা বিশাল বাংলো ছাড়া আর কোনো বাড়ি ছিল না। তবে বাসার ভিতরে ঢোকার আগে কিরিশ ওর মতোই একটা ব্ল্যাক আমেরিকান ছেলেকে দেখতে পায়। রোজ জানাই ছেলেটার নাম ওয়াল্টার। ছেলেটা ওদের বাগানের মালিক। কিন্তু দেখা যায় কিরিশরা বাসার ভেতরে যখন ঢোকে তখন ওয়াল্টার ওদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। এদিকে বাসার ভেতরে ঢুকতেই কিরিশ অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল রোজের বাবা মা হয়তো ওকে মেনে নিতে চাইবে না। কিন্তু কিরিশের ভাবনাকে ভুল প্রমাণ করে রোজের বাবা মা খুব ভালোভাবেই ওকে অভ্যর্থনা জানায়। ওরা কিরিশের সাথে এমনভাবে বন্ধুসুলভ আচরণ করছিল যেন কিরিশ ওদের বহুদিনের চেনা। এরপর রোজের বাবা ওদের পুরো বাড়ি কিরিশকে ঘুরিয়ে দেখায়। তবে কিচেনে ঢুকতেই কিরিশ দেখে এখানেও একজন ব্ল্যাক আমেরিকান মেয়ে রয়েছে। রোজের বাবা জানাই ওর নাম জর্জিনা, আমাদের বাড়ির কাজের লোক। বাসা থেকে বাইরে আসার পরে কিরিশ কিছু বলার আগেই রোজের বাবা বলে, তুমি অবাক হচ্ছ তাই না? আমার ফ্যামিলি মেম্বার সব ফর্সা, কিন্তু বাড়ির কাজের লোকেরা ব্ল্যাক আমেরিকান কেন? আসলে জর্জিনা আর ওয়াল্টার আমার বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করত। তারা মারা যাওয়ার পরে আমি ওদেরকে স্থায়ীভাবে রেখে দিয়েছি, কারণ ওদের যাওয়ার কোনো জায়গা নেই। তবে দেখা যায় এখানেও ওয়াল্টার কিরিশের দিকে অবাক দৃষ্টিতে কেমন করে যেন তাকিয়েছিল। রোজের বাবা আরও জানাই আমার বাবা একজন ভালো দৌড় প্রতিযোগিতা ছিলেন। 1936 সালের ম্যারাথন কোয়ালিফাইং রাউন্ডে আমার বাবা সেকেন্ড হয়েছিল, আর যে ব্যক্তি ফার্স্ট হয়েছিলেন তিনি একজন নিগ্রো ছিলেন। সবটা ঠিকঠাক থাকলেও কিরিশ একটু অবাক হয় যে কিরিশ নিগ্রো হলেও রোজের বাবা মা অনেক বেশি খুশি ছিলেন। সাধারণত এত পরিবর্তন হওয়ার কথা না। তাছাড়া বাড়ির কর্মচারী দুটার আচার আচরণ একদমই অন্যরকম ছিল। যাই হোক, এখানে রোজের ছোট ভাই জেরেমিও আসে। রাতে ওরা সবাই যখন একসাথে খেতে বসে তখন কিরিশ বুঝতে পারে জেরেমি কিরিশকে একদমই পছন্দ করছিল না। জেরেমির ব্যবহারে বোঝা যাচ্ছিল সে কিরিশকে হিংসা করছে। সে বলতে চাচ্ছিল ব্ল্যাক আমেরিকানদের বডি ফিটনেস অনেক ভালো, তো কালো মানুষেরা এত ভালো বডি আর শরীরে এত শক্তি ডিজার্ভ করে না। সে আরও বলছিল তোমার এত ভালো বডি হওয়া সত্ত্বেও আমি তোমাকে নির্দ্বিধায় মার্শাল আর্টে হারিয়ে দিব। জেরেমির এমন আচরণে ওর মা ওকে রুমে চলে যেতে বলে। তবে এই বিষয়টা নিয়ে কিরিশ কিন্তু কিছুই মনে করেনি। তবে রোজ তার ভাইয়ের ব্যবহারে প্রচুর রেগেছিল। তার ভালোবাসার মানুষকে কেউ ছোট করবে এটা সে মানতেই পারছিল না। কিরিশ তাকে শান্ত করে ঘুমাতে বলে। তবে কেন জানি না কিরিশের একদমই ঘুম আসছিল না। ওর কাছে কেমন যেন অদ্ভুত অনুভব হতে থাকে। আর হওয়ারই কথা, একে তো নতুন জায়গা, তার উপরে শুনশান একেবারে জঙ্গলের মাঝে, আবার চাকর বাকরদের রহস্যজনক ব্যবহার, এই সবটাই কিরিশকে ঘুমাতে দিচ্ছিল না। এই জন্য নিজের মাইন্ডকে রিল্যাক্স করার জন্য কিরিশ বাইরে বের হয়। তবে বাইরে এসে সামনে তাকাতেই কিরিশ দেখে ওয়াল্টার সামনে জঙ্গলের মধ্য থেকে জোরে দৌড়ে ওর দিকে আসছে। এটা দেখে কিরিশ তো অনেক ভয় পেয়ে যায়। তবে দেখা যায় কিরিশের সামনে এসেই ওয়াল্টার অন্যদিকে ঘুরে যায়। ওখান থেকে পিছনে ফিরতেই কিরিশ আবারও চমকে ওঠে। কিরিশ দেখে এত রাতে জর্জিনা জানালার কাচের সামনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে নিজের মুখ দেখছে। এগুলো দেখে কিরিশ ইতস্তত হয়ে ভেতরে চলে আসে। তবে ভেতরে যেতেই কিরিশ দেখে রোজের মা মিসি এখনও জেগে আছে। মিসি কিরিশকে ভেতরে তার সামনের চেয়ারে বসতে বলে। কিরিশ ধূমপান করত। মিসি কিরিশকে এই বাজে অভ্যাস ত্যাগ করতে বলে।
কারণ এটা তার মেয়ের জন্যও ক্ষতিকর। কিরিশ বলে, আমি প্রায় ছেড়ে দিয়েছি ধূমপান করা। মিসি বলে, আমি এখন তোমাকে এমন কিছু বলবো যে চিরজীবনের জন্য তোমার ধূমপান করার অভ্যাস চলে যাবে। মিসি আস্তে আস্তে তার হাতের চায়ের কাপ নাড়াতে শুরু করে। একটু পরে দেখা যায় কিরিশের চোখ দিয়ে পানি ঝরছে। কিরিশ তার নিজের শরীরকে নাড়াতে পারছে না। কিরিশ বুঝতে পারে মিসি তাকে হিপনোটাইজ করছে। আসলে রোজের মা মিসি একজন সাইকিয়াট্রিস্ট, আর রোজের বাবা ডিন আর্মিটেজ ছিল একজন নিউরোসার্জন। তো কিরিশ সবটা বুঝতে পারছিল, কিন্তু সে বাঁচার অনেক চেষ্টা করেও ওই জায়গা থেকে উঠতে পারছিল না। আস্তে আস্তে কিরিশ অন্ধকার এক জগতের মাঝে হারিয়ে যেতে শুরু করে। কিরিশ দেখে মিসি তাকে বারবার বলছে, যাও, তুমি অন্ধকার জগতের মাঝে হারিয়ে যাও। এমন সময় কিরিশ এক ঝটকায় উঠে বসে। কিরিশ দেখে সে তার বিছানায় শুয়ে আছে। কিরিশ প্রচুর ভয় পেয়েছিল, তবে কিরিশ মনে করে ও হয়তো এতক্ষণ স্বপ্ন দেখছিল। এরপর কিরিশ ওর ক্যামেরা নিয়ে বাইরে যায় ছবি তুলতে। এই সময় ওয়াল্টার তাকে বলে, দুঃখিত স্যার, কাল রাতে মনে হয় আপনি ভয় পেয়ে গিয়েছিলেন। আসলে আমি ওয়ার্কআউট করছিলাম, আর আমি রোজ এইভাবেই ওয়ার্কআউট করে থাকি। এখানেও ওয়াল্টার অস্বাভাবিক আচরণ করছিল। তার কথাবার্তার ধরন ছিল আদিকালের মানুষদের মতো। তবে কিরিশ এখানে বুঝতে পারে আসলে ও রাতে কোনো স্বপ্ন দেখেনি। ওর সাথে যা হয়েছিল সবটাই সত্য। রুমে গিয়ে কিরিশ রোজকে বলে, কাল রাতে তোমার মা আমাকে হিপনোটাইজ করেছিল কেন? রোজ বলে, আসলে এই জায়গাটা তোমার জন্য নয়। চারিপাশে এত নির্জন, তুমি এখানে স্বাভাবিক হতে পারোনি এখনো। আর তুমি এখনো ভাবছো আমার বাবা মা তোমাকে মেনে নেবে কিনা। আর এসব টেনশনে তুমি আজে বাজে স্বপ্ন দেখছো। তবে তুমি তো দেখেছো আমার বাবা মা কতটা মিশুক আর বন্ধুসুলভ। তুমি নিশ্চিন্তে থাকো, আর আমাদের বাড়িতে একটা পার্টির আয়োজন হচ্ছে, সেটা এনজয় করো। এরপর দেখা যায় পার্টিতে রোজদের অনেক আত্মীয় স্বজন এসেছে। তবে তারা সবাই ছিল ফর্সা, মানে শ্বেতাঙ্গ। তবে আশ্চর্যজনকভাবে যারা এই পার্টিতে এসেছিল তারা সবাই ছিল বয়স্ক মানুষ। রোজ সবার সাথে কিরিশের পরিচয় করিয়ে দিচ্ছিল। তবে সবাই খুব অদ্ভুতভাবে কিরিশকে দেখছিল। সবাই বলছিল, ওয়াও হ্যান্ডসাম। এমনকি সবাই কিরিশকে স্পর্শ করে দেখছিল যে কিরিশ কতটা উঁচু লম্বা, কতটা শক্তিশালী, বডি কেমন, ও কি কি খেলতে পারে, এসব আর কি। এমনকি একটা মহিলা তো কিরিশকে দেখিয়ে তার স্বামীকে বলেই বসে, তোমার পছন্দ হয়েছে তো। মনে হচ্ছিল কিরিশ কোনো আশ্চর্য জিনিস যাকে বাজারে তোলা হয়েছে। সবার এমন ব্যবহারে কিরিশ কিছুটা অস্বস্তিতে ভুগে সবার থেকে দূরে গিয়ে ছবি তুলতে শুরু করে। এমন সময় কিরিশ দেখে পার্টিতে একজন ব্ল্যাক আমেরিকানও এসেছে। তাকে দেখে কিরিশ অনেক খুশি হয় যে অন্তত নিজের একজনকে তো পাওয়া গেল। কিরিশ জানতে পারে লোকটার নাম লোগান। এখানে কিরিশ অবাক হয়, কারণ লোকটার ওয়াইফ ছিল তার থেকে 20 থেকে 30 বছরের বড়। তবে কিরিশ আরও বেশি অবাক হয় লোকটার সাথে কথা বলে, কারণ লোকটার ড্রেস আপ, কথা বলার ধরন, অ্যাটিটিউড, এমনকি ব্যবহার কোনো কিছুই ব্ল্যাক আমেরিকানদের মতো ছিল না। এখানে জিম হাডসন নামের এক লোকের সাথেও কিরিশের দেখা হয়, যাকে কিনা কিরিশ আরও আগে থেকে চিনত। জিম হাডসন পেশায় ছিল একজন ফটোগ্রাফার। লোকটার হাডসন গ্যালারি নামে একটা কোম্পানিও আছে। লোকটা কিরিশকে জানায় কিরিশের সমস্ত কাজ তার অনেক পছন্দ। ওখান থেকে কিরিশ ওর রুমে চলে আসে। তবে দেখা যায় কিরিশ যখন সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, তখন সকলে একসাথে নিজেদের গল্প ছেড়ে অদ্ভুতভাবে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে, যেন ওরা সবাই এতক্ষণে কিরিশেরই আসার অপেক্ষা করছিল আর কিরিশকে দেখে গল্পের ভান করছিল। যাই হোক, কিরিশ রুমে এসে দেখে ওর ফোন
যেটা কিনা চার্জে ছিল সেটা কেউ চার্জ থেকে খুলে রেখেছে। কিরিশ রোজকে বলে, আমার ফোনে একদমই চার্জ নেই, তবে জর্জিনা কেউ জানি না আমার ফোনটা চার্জ থেকে খুলে রেখেছে, কারণ আমি ফোন চার্জে দেওয়ার সময় ও আমার রুমে ছিল আর ওর ব্যবহার কেমন অস্বাভাবিক। রোজ বলে, এমন কিছুই না, তুমিই হয়তো চার্জে লাগাতে ভুলে গেছো। যাই হোক, এরপর কিরিশ তার বন্ধু রডকে ফোন করে। কিরিশ রডকে জানাই, এখানের সবার ব্যবহার কেমন অদ্ভুত ধরনের, সবাই আমাকে কেমন করে যেন দেখছে। আর কাল রাতে রোজের মা তো আমাকে হিপনোটাইজ করেছিল। এই কথা শুনে রড বলে, মানে কি, হিপনোটাইজ কেন করবে? দেখ, বিষয়টা ভালো মনে হচ্ছে না, তোর কাছে যদি সবটা অগোছালো লাগে তবে তুই চলে আয়। কিরিশ বলে, আরে এমনটা না, উনি আমাকে হিপনোটাইজ করেছিল আমি যেন আর স্মোক করতে না পারি এজন্য। আর তারপর থেকে সত্যিই আমি আর স্মোক করতেও পারছি না। এখানে কিরিশ লোগানের কথাও জানায় রডকে। কিরিশ বলে, লোগান একজন ব্ল্যাক আমেরিকান হলেও ওর ব্যবহার ব্ল্যাক আমেরিকানদের মতো ছিল না। এছাড়া এরা শ্বেতাঙ্গ হলেও এদের পরিবারে কেউ না কেউ নিগ্রো আছেই। তবে ওরা সবাই ইয়াং হলেও ওদের ব্যবহার বয়স্কদের মতো। আর একটা কথা, লোগানকে আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমি এর আগেও কোথাও ওকে দেখেছি। রড বলে, দেখ, হতে পারে তাদেরকেও হিপনোটাইজ করে রাখা হয়েছে। দেখ, তোর কাজ শেষ হলে তুই চলে আয়, আর যদি সম্ভব হয় তবে লোগানের একটা ছবি আমার কাছে পাঠিয়ে দিস। রডের সাথে কথা বলার সময় ওখানে জর্জিনা চলে আসে। জর্জিনা অস্বাভাবিক ভঙ্গিতে বলে, আমি দুঃখিত, আসলে আমি যখন ঘরের কাজ করছিলাম তখন হয়তো আমার হাতে লেগে চার্জার থেকে ফোনটা খুলে গেছে। কিরিশ বলে, আমিও সরি এই সামান্য বিষয় নিয়ে কমপ্লেন করার জন্য। আসলে এতগুলো শ্বেতাঙ্গদের মাঝে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম, তাই আমি এত বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। কিরিশের কথা শুনে জর্জিনা অস্বাভাবিক একটা এক্সপ্রেশন দেয়, তার মুখে মিথ্যা হাসি, তবে চোখে কান্না। দেখে মনে হচ্ছে সে কিরিশকে কিছু বলতে চাচ্ছে, তবে পারছে না। শরীরটা তার হলেও জোর করে অন্য কেউ ব্যবহার করছে। জর্জিনার ব্যবহার কিরিশের কাছে খুবই অস্বাভাবিক লাগে। এবার কিরিশ সোজা নিচে চলে যায়, আরও সুযোগ বুঝে লোগানের একটা ছবি তুলে নেয়। কিন্তু কিরিশের ফোনের ফ্ল্যাশ অফ করতে ভুলে গিয়েছিল, আর ফোনের ফ্ল্যাশের আলো লোগানের মুখের উপরে পড়তেই লোগান একেবারে চমকে ওঠে। সাথে সাথে লোগানের নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। লোগান প্রচণ্ড রেগে কিরিশের উপরে ঝাঁপিয়ে পড়ে আর চিৎকার করে বলে, তুমি এখানে কেন এসেছো? এখানে ভুলেও আর থেকো না, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, গেট আউট, গেট আউট। কিন্তু তখনই পাশ থেকে কয়েকজন আত্মীয় স্বজন এসে দ্রুত ওখান থেকে লোগানকে ধরে নিয়ে চলে যায়। ব্যাপারটা কিরিশের কাছে অনেক খারাপ লাগে। কিরিশ মনে করে, ইস, আমার জন্য মনে হয় ছেলেটার কোনো সমস্যা হলো। কিন্তু একটু পরে দেখা যায় লোগান পুরোপুরি সুস্থ। ও এসে কিরিশের কাছে ক্ষমা চায় আর বলে, আমার মাঝে মধ্যেই এমন হয়, এখানে তোমার কোনো দোষ ছিল না। তবে এখানে লোগানের বিহেভ দেখে কিরিশের সন্দেহ আরও বেড়ে যায়। কিরিশ রোজকে বলে, আমার মনে হয় আমি এখানে এসে ভুল করেছি রোজ, এখন আমার এখান থেকে চলে যাওয়া উচিত। সম্ভবত তোমার বাবা মা আত্মীয় স্বজন আমাকে পছন্দ করে না, আমার প্রতি তাদের সবার ব্যবহার বেশ রহস্যজনক। কিরিশের কথা শুনে রোজ আবার কেঁদে ফেলে। রোজ বলে, আমি আমাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তোমাকে এখানে নিয়ে আসলাম, আর তুমি কিনা অহেতুক সন্দেহ করে আমাকে কষ্ট দিচ্ছ। কিরিশ বলে, আমি এমনটা বলতে চাইনি রোজ, তবে সবার ব্যবহার, কাল রাতে তোমার মা আমাকে হিপনোটাইজ করলো, সবটা কেমন অদ্ভুত লাগছে। আর আমি তোমাকে অনেক ভালোবাসি রোজ, তাই আমি চাই তুমিও আমার সাথেই যাবে। পরিস্থিতি শান্ত হলে আমি আবার আসব আর আমরা বিয়ে করে ফেলব। কিরিশ ইমোশনাল হয়ে বলে, পৃথিবীর বুকে আমার বাবা মা কেউ নেই, এক তুমি ছাড়া। আমি তোমাকে হারাতে চাই না রোজ, আমি তোমাকে
না নিয়ে কোথাও যাচ্ছি না। এদিকে দেখা যায় রোজের বাবা ডিন বিঙ্গো নামে একটা গেম খেলছিল। খেলাটি দেখে নিলাম মনে হচ্ছিল। নিলাম করা হচ্ছিল ক্রিসকে, কারণ এখানে বড় করে ক্রিসের ছবি ছিল আর ডিন বারবার আঙুল তুলে দরদামের মতো করছিল। মনে হচ্ছিল ক্রিসকে বিক্রয় করা হচ্ছে। এখানে গল্পটি ভয়ানক মোড়ে এসে দাঁড়ায়। এই নিলামে জয়ী হয় জিম হাডসন, যার কিনা হাডসন গ্যালারি মানে ক্রিস যাকে আগে থেকে চিনত। এদিকে দেখা যায় ক্রিস রোজকেও তার সাথে নেওয়ার জন্য রাজি করে ফেলেছে। রোজ বলে, ঠিক আছে, তবে আমরা কাল যাব। আজ রাতটা অন্তত এখানেই থাকি, কাল বাবা মাকে বলেই তবে যাব। রোজের কথাই ক্রিসও রাজি হয়। এরপর ওরা যখন বাসায় ফিরে আসে তখন সমস্ত আত্মীয় স্বজনরা বাড়ি ফিরে যাচ্ছিল। তবে ক্রিসা যখন বাসায় প্রবেশ করে তখন দেখা যায় জর্জিনা, ওয়াল্টার, রোজের বাবা মা সবাই খুব অদ্ভুতভাবে ক্রিসকে দেখছে আর মুচকি মুচকি হাসছে, যেন তারা খুব খারাপ কিছু একটা ঘটাতে যাচ্ছিল। যাই হোক, রুমে এসে ক্রিস তার বন্ধু রডের কাছে লোগানের ছবি পাঠায়। রড তখনই ক্রিসকে ফোন করে। রড বলে, ক্রিস, তুই যত দ্রুত পারিস ওখান থেকে চলে আয়। তুই যে লোগানের ছবি পাঠিয়েছিস এই হলো সেই ব্যক্তিদের মধ্যে একজন, যে কিনা 4 মাস আগে নিউ ইয়র্ক থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। আর আমি তখন ব্যাপারটা তোকে জানিয়েছিলাম, মানে মুভির প্রথম দৃশ্যে যে ব্যক্তিটি নিখোঁজ হয়েছিল এই সেই লোগান। ক্রিস বলে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, এই জন্যই তো বলি ওকে কেন এত চেনা চেনা লাগছে। ক্রিস এবার অনেক ঘাবড়ে যায়। রড বলে, ওখানে নিশ্চয়ই খুব খারাপ কিছু একটা ঘটছে, তুই দ্রুত ওখান থেকে পালিয়ে যা, নয়তো তোর সাথেও তেমন কিছু একটা হবে যেমনটা অন্য অন্য নিখোঁজ হওয়া ব্ল্যাক আমেরিকানদের সাথে হয়েছে। ক্রিস দ্রুত ওর ব্যাগ গুছাতে শুরু করে। এমন সময় রোজ আসলে ক্রিস রোজকে বলে, আমরা এখনই এখান থেকে চলে যাব, তুমিও দ্রুত ব্যাগ গুছিয়ে নাও। রোজ বলে, আচ্ছা, তবে সব ঠিকঠাক আছে তো? ক্রিস বলে, সব পরে জানাবো, তবে আর সময় নষ্ট করো না। রোজ চলে যায় ওর ব্যাগ গোছাতে। এমন সময় ক্রিসের চোখ পড়ে এই রুমের ভেতরেই একটা ছোট্ট রুমের দিকে। সন্দেহবশত ক্রিস ওদিকে যেতেই একটা ছোট বাক্স দেখতে পায়। বাক্সটা খুলতেই ক্রিস ওখানে অনেকগুলো ছবি দেখতে পায়। তবে ছবিগুলো দেখতেই ক্রিস পুরোপুরি চমকে ওঠে। ক্রিস দেখে রোজ শুধু ক্রিসের সাথেই না, বরং এর আগে অনেক অনেক ছেলের সাথেই ডেট করেছে। তবে আশ্চর্যের বিষয় হলো তারা সবাই ছিল ব্ল্যাক আমেরিকান। ক্রিস অবাক হয় এটা ভেবে যে রোজ তাকে বলেছিল, তুমিই আমার প্রথম ব্ল্যাক আমেরিকান বয়ফ্রেন্ড। ক্রিসের মাথা আরও নষ্ট হয়ে যায় যখন ও দেখে এই বাড়ির মালিক ওয়াল্টার আর মেয়ের জর্জিনার সাথেও রোজের সম্পর্ক ছিল। তবে এখন তারা রোজের বাড়ির কাজের লোক। ক্রিসের আর কিছুই বুঝতে বাকি থাকে না। তবে ছবিগুলো দেখতে দেখতেই রোজ সেখানে চলে আসে। রোজ বলে, কি ব্যাপার, তুমি ওখানে কি করছো? ক্রিস দ্রুত নিজেকে স্বাভাবিক করে বলে, আসলে আমি আমার ক্যামেরাটা খুঁজছি। রোজ তার পাশে থাকা ক্যামেরাটা ক্রিসের হাতে দেয়। ক্রিস রোজকে কিছু না বলে রোজকে নিয়েই বের হয় রুম থেকে। তবে সিঁড়ি দিয়ে নিচে নামতেই ক্রিস দেখে রোজের ভাই জেরেমি হাতে একটা বেলচা নিয়ে সাইকোর মতো দরজা আটকে দাঁড়িয়ে আছে। ক্রিসকে দেখে জেরেমি বলে, এখনই কোথায় যাচ্ছ? পার্টি তো সবে শুরু হয়েছে। রোজ বলে, আসলে ক্রিস একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই এখনই আমাদের একটু যেতে হবে। তবে তখনই একদিক থেকে রোজের মা মিসি তো অন্যদিক থেকে রোজের বাবা ডিন বের হয়ে আসে। কিছুক্ষণ আগে যাদেরকে দেখে বন্ধুর মতো মনে হচ্ছিল এখন তাদেরকে দেখেই সাইকোর মতো মনে হচ্ছে। ক্রিস ভয় পেয়ে জোরে রোজকে ডেকে বলে, রোজ গাড়ির চাবিটা দাও, যেটা তোমার ব্যাগে আছে। রোজ ঘাবড়াতে ঘাবড়াতে দ্রুত ওর ব্যাগে চাবিটা খুঁজতে থাকে।
রোজ কাঁদতে কাঁদতে ওর ফ্যামিলির সবাইকে বলে, তোমরা আমাদের সাথে এমন কেন করছো, দয়া করে আমাদেরকে যেতে দাও। এই কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ সময় ধরে রোজ চাবি খুঁজতে থাকে। জেরেমি তখন তার হাতের বেলচাটা দিয়ে ক্রিসের উপরে আক্রমণ করে। ক্রিস চিৎকার করে রোজকে বলে, রোজ প্লিজ রোজ, দয়া করে চাবিটা তাড়াতাড়ি দাও। আর দেখা যায় আসলে চাবিটা রোজ আগেই পেয়ে গিয়েছিল, তবে এতক্ষণ সে চাবি খোঁজার নাটক করছিল। এখানে রোজের মুখের এক্সপ্রেশনও বদলে যায়। রোজ ভিলেনের মতো হাসতে শুরু করে। ক্রিস এবার পুরোপুরি শিওর হয়ে যায় যে ওকে আসলে ফাঁসানো হয়েছে, আর ওকে ভয়ানকভাবে ফাঁসিয়েছে ওরই ভালোবাসার মানুষ রোজ। ক্রিস এবার বাঁচার জন্য জেরেমির উপরেই আক্রমণ করে যেন ও দরজা দিয়ে বের হতে পারে। তবে তখনই মিচি ক্রিসকে আবারও হিপনোটাইজ করে অজ্ঞান করে ফেলে। এদিকে রড বারবার ক্রিসকে ফোন দিচ্ছিল, তবে ক্রিসের ফোন বন্ধ দেখাচ্ছিল। বাধ্য হয়ে রড তার সিনিয়র অফিসারদের সাথে যোগাযোগ করে। রড তাদেরকে বলে, গত 2 দিন ধরে আমার বন্ধু ক্রিস ওয়াশিংটন নিখোঁজ রয়েছে। এই ঘটনাটাও অন্য সব ব্ল্যাক আমেরিকানদের নিখোঁজ হওয়ার মতোই ঘটেছে। ক্রিস ওর গার্লফ্রেন্ড রোজ আর্মিটেজের সাথে তাদের বাড়িতে গিয়েছিল, তবে তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গত 4 মাস আগে লোগান নামে যে ছেলেটি নিখোঁজ হয়েছিল, ক্রিসের মাধ্যমে আমি জানতে পেরেছি লোগানকে সে রোজের বাড়িতে দেখেছে। আমার মনে হয় এই সমস্ত ব্ল্যাক আমেরিকানদের নিখোঁজ হওয়ার সাথে রোজের পরিবার যুক্ত। এই শ্বেতাঙ্গ মানুষেরা খুঁজে খুঁজে নিগ্রোদের নিখোঁজ করে নিশ্চয়ই তাদের সাথে খুব বাজে কিছু একটা ঘটাচ্ছে। রডের কথা শুনে সিনিয়ররা হাসতে শুরু করে, কারণ তারা রডের কোনো কথাই বিশ্বাস করেনি। তারা বলে, আপনার এই কথার কোনো ভিত্তি নেই মিস্টার রড। আপনি একজন পুলিশ অফিসার হয়ে প্রমাণ ছাড়া এমন বাচ্চাদের মতো কথা কিভাবে বলেন? এদিকে দেখা যায় ক্রিসের জ্ঞান ফিরে এসেছে। ক্রিস দেখে তাকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। এমন সময় ক্রিসের সামনের টিভিতে একটা রেকর্ড ভিডিও প্লে হয়ে যায়। ভিডিওতে পুরো আর্মিটেজ ফ্যামিলিকে দেখানো হয়, যেখানে রোমান আর্মিটেজ নামে একজন বয়স্ক ব্যক্তি একটা রেকর্ডিং ভিডিও প্রেজেন্টেশন দিচ্ছে। এই ব্যক্তিটি ছিল রোজের ঠাকুরদা। আর এখানে সব রহস্যের উপর থেকে পর্দা সরে যায়। আসলে রোজের বাবার মতো রোজের ঠাকুরদাও ছিলেন নিউরোসার্জন। অন্যদিকে রোজের মা ছিল একজন সাইকিয়াট্রিস্ট। ওনারা অনেক এক্সপেরিমেন্ট করে ফেলেছিল। ওদের পুরো পরিবারের উদ্দেশ্য ছিল তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের ব্রেনকে অন্য শরীরের মধ্যে প্রতিস্থাপন করে তারা জীবিত থাকবে। শুধুমাত্র একবার নয়, যতবার প্রয়োজন হবে তারা ভিন্ন ভিন্ন শরীরে তাদের ব্রেনকে প্রতিস্থাপন করে সারা জীবন বেঁচে থাকবে। মানে তারা অমর হতে চাচ্ছিল। এজন্য তারা অনেকগুলো সার্জারিও করেছিল এবং তারা সফলও হয়েছিল। এই বাড়ির মেয়েড জর্জিনার শরীরে রোজের দাদি আর মালি ওয়াল্টারের শরীরে রোজের দাদা, মানে রোমানের ব্রেন ট্রান্সফার করা। মানে বাইরে থেকে জর্জিনা আর ওয়াল্টারকে দেখা গেলেও আসলে ওদের শরীরে বসবাস করছিল রোজের দাদি আর দাদা। এই জন্য ওরা ব্ল্যাক আমেরিকান হলেও ওদের ব্যবহার ছিল আদিকালের শ্বেতাঙ্গদের মতো। শুধুমাত্র তাই না, ওরা গোপনে একটা গ্রুপও খুলেছিল যার নাম ছিল দ্য অর্ডার অব কোগোলা। মানে এরা নিজেরা অন্যায়ভাবে সুবিধা নেওয়ার পাশাপাশি চড়া দামে অনেক শ্বেতাঙ্গদের কাছে এই অনৈতিক সুবিধা দিচ্ছিল। আর তারা সারা জীবন বেঁচে থাকার জন্য অন্যের শরীরকে কিনে নিয়ে নিজেদের ব্রেন অন্যের শরীরে প্রতিস্থাপন করে অন্যের শরীরেই বেঁচে থাকছিল। এই জন্য লোগানের স্ত্রী তার থেকে 20 থেকে 30 বছরের বড় ছিল, আর লোগানের শরীর ওই মহিলার স্বামী কিনে নিয়ে নিজের ব্রেন প্রতিস্থাপন করেছিল। এখানে ক্রিস এটাও জানতে পারে যখন ফ্ল্যাশের মতো তীব্র আলো ব্রেন প্রতিস্থাপন করা শরীরের উপরে গিয়ে পড়ে তখন ওই অরিজিনাল মানুষটির
রিয়েল মেমোরি কিছুক্ষণের জন্য ফিরে আসে। এই জন্য পার্টিতে ক্রিস ছবি তোলার সময় লোগানের মুখে ফ্ল্যাশের আলো পড়তেই ওর ভেতরে সত্যিকারের লোগান কয়েক মুহূর্তের জন্য ফিরে এসেছিল। এই জন্য সে তখন ক্রিসকে সতর্ক করছিল, তুমি এখানে কেন এসেছো, এখান থেকে চলে যাও। যাই হোক, সব সত্য জানতে পেরে ক্রিসের মাথা ঘুরতে শুরু করে। ও বুঝতেই পারছিল না ও কোথায় এসে পড়েছে। এদিকে রড প্রমাণ জোগাড় করার জন্য রোজকে কল করে জিজ্ঞাসা করে ক্রিস কোথায়। রোজ জানায় ক্রিস তো কাল দুপুরে এখান থেকে চলে গিয়েছে। এবার রডের সন্দেহ নিশ্চিত হয়ে যায় যে রোজ মিথ্যা কথা বলছে। রড ভাবে ও রোজের সব কথা রেকর্ড করবে। এজন্য সে রোজকে হোল্ডে রেখে রেকর্ড অন করে। আর এবার রোজের গলার টোনই বদলে যায়। রোজ গম্ভীর সুরে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আর এই কারণে তুমি ক্রিসকে হিংসা করো। তুমি মেনে নিতে পারছো না যে আমি আর ক্রিস একসাথে আছি। এই জন্য তুমি ক্রিসকে মেরে ফেলে আমাকে পেতে চাইছো। এই কথা শুনে রড তো চিৎকার করে ওঠে। রড বলে, তুমি এসব কি আজে বাজে কথা বলছো? আমি মোটেও এরকম ছেলে না। রোজ বলে, তুমি এরকমই, যার জন্য তুমি আমাকে রোজ ফোন করে বিরক্ত করতে থাকো। রড প্রচণ্ড রেগে কলটা কেটে দেয়। তবে সে আর এই কলটাকে প্রমাণ হিসেবে পেশ করতে পারবে না, না হলে সেই বিনা দোষে দোষী হয়ে যাবে। এদিকে দেখা যায় রোজের পরিবারের সবাই কলটাকে শুনে হাসছিল। এদিকে ক্রিসের জ্ঞান ফিরতেই ওর সামনে আরেকটা ভিডিও প্লে হয়ে যায়, যেখানে আমরা সেই জিম হাডসনের মালিক জিমকে দেখতে পাই, যে কিনা কোনো একটা অপারেশনের বেডে শুয়েছিল। জিম হাডসন ক্রিসকে বলে, হাই হ্যান্ডসাম, আর কিছুটা সময় নিজের শরীরকে উপভোগ করে নাও, কারণ এই সময় তুমি আর কখনোই পাবে না। একটু পরে তোমার শরীর আমার হয়ে যাবে, কেননা বিঙ্গো খেলায় আমি জিতেছি তোমাকে। ক্রিস বলে, আরে সাইকো মানুষেরা, তোমাদের যদি কিছু করতেই হয় তবে শুধু ব্ল্যাক আমেরিকানদের বেছে নাও কেন তোমরা? জিম বলে, সেটা যার যার চয়েস, তবে আমাদের গ্রুপের সবাই ব্ল্যাক আমেরিকানদের পছন্দ করে। হতে পারে তোমরা কালো, তবে তোমাদের শরীরের চামড়া, দেহের গঠন, তোমাদের শক্ত বডি ফিটনেস আমরা পছন্দ করি। এজন্য আমরা বার্ধক্য বয়সে এসে ব্ল্যাক আমেরিকানদের সুঠাম দেহ বেছে নিই সারা জীবন বেঁচে থাকার জন্য। আমাদের জন্য রোজ প্রতিবার ব্ল্যাক আমেরিকান ছেলেদের পটিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে আসে, আর আমাদের মতো কিছু শ্বেতাঙ্গরা তাদেরকে চড়া দামে কিনে নিই। এই কথা শুনে ক্রিস অনেক বেশি অসহায় বোধ করছিল, কারণ তার ভালোবাসার মানুষটি তাকে এইভাবে ঠকালো। এখানে আবার সেই চায়ের কাপের ভিডিও প্লে হয়ে যায়। ক্রিস চিৎকার করে যেন তাকে আর হিপনোটাইজ না করা হয়। তবে দেখতে দেখতে সে আবার জ্ঞান হারিয়ে ফেলে। রোজদের বাড়ির একটা রুমে এই সমস্ত সার্জারি করা হতো। দেখা যায় রোজের বাবা জিমের মাথা সার্জারি করার জন্য একেবারে প্রস্তুত হয়ে নেয়। এদিকে জেরিমে যায় ক্রিসকে নিয়ে আসার জন্য, যে কিনা অজ্ঞান অবস্থায় ছিল। জেরেমি ধীরে ধীরে ক্রিসের হাতের বাঁধন খুলে দেয়, কিন্তু জেরেমি ভাবতেও পারেনি যে ক্রিস উঠে দাঁড়িয়ে ভারী কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করবে। আসলে তখন ক্রিস হিপনোটাইজ হয়নি, কারণ ক্রিস চেয়ারের হাতল ছিঁড়ে তুলা বের করে নিজের কানে আগেই গুজে নিয়েছিল, যেন চায়ের কাপের আওয়াজ তার কানে না যায়। আর এতক্ষণ সে অজ্ঞান হওয়ার ভান ধরেছিল। এদিকে ডিন জিমের মাথার উপরের খোল প্যাকেটে জেরেমির অপেক্ষা করছিল, কিন্তু জেরেমি আসছে না দেখে ডিন বাইরে বের হয়ে আসে। আর তখনই ক্রিস একটা হরিণের মাথা দিয়ে ডিনের উপরে আক্রমণ করে তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে ক্রিসকে এই অবস্থা দেখে জর্জিনা ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। ক্রিস ওর ফোনটা নিয়ে দরজার মুখে আসতেই রোজের মায়ের সাথে ওর দেখা হয়। মিসি ক্রিসকে আবার হিপনোটাইজ করতে গেলেই ক্রিস মিসিকে ধরে ফেলে। তবে মিসি একটা ছুরি দিয়ে ক্রিসকে মারতে চায়, আর এখানে
হাতাহাতিতে সেই ছুরির আঘাতেই মিসেই মারা যায়। এরপর কিরিশ বের হওয়ার জন্য দরজার কাছে আসে, তবে সে দরজা খুলতে যাবে তখনই পেছন থেকে জেরেমি কিরিশের উপরে ঝাঁপিয়ে পড়ে। তার মানে তখন জেরেমি মারা যায়নি। জেরেমি কিরিশের গলা চেপে ধরে। এখানে অনেক কষ্টে কিরিশ জেরেমির পায়ে আঘাত করে। জেরেমি নিচে পড়ে যায়। কিরিশ এবার একের পর এক আঘাত করে জেরেমিকেও ওখানেই মেরে ফেলে। এদিকে এত কিছু যে ঘটে গেছে এসবের কিছুই কিন্তু রোজ জানতো না। রোজ তার নিজের রুমে রিল্যাক্সে গান শুনতে শুনতে তার নেক্সট টার্গেটকে খুঁজছিল। কিরিশ জেরেমির পকেট থেকে চাবি নিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছিল। গাড়ির ভেতরেই কিরিশ তার বন্ধু রডকে ফোন করে রোজিদের বাড়ির ঠিকানা দিয়ে সেদিকে আসতে বলে, কারণ সে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। তবে কিভাবে যেন জর্জিনা কিরিশের গাড়ির সামনে পড়ে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। আর এই অ্যাক্সিডেন্ট হওয়ার শব্দ রোজ শুনে ফেলে। রোজ একটা বন্দুক হাতে বাইরে বের হয়ে আসে। এদিকে কিরিশের জর্জিনার জন্য মায়া হয়, কারণ সেও ব্ল্যাক আমেরিকান ছিল। তাই কিরিশ বের হয়ে জর্জিনাকে গাড়িতে তোলে। রোজ সবটা দেখে দাদিমা বলে চিৎকার দিয়ে গাড়ির পেছনে ছুটে আসে। এদিকে গাড়ির মধ্যে জর্জিনার জ্ঞান ফিরে আসলে সে কিরিশকে বলে, তুই আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিস। এটা বলেই সে কিরিশের উপরে আক্রমণ করে। এখানে গাড়ির ব্যালেন্স হারিয়ে গাড়িটা একটা গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে। রোজ আবার পিছন থেকে গুলি ছোড়ে। কিরিশ গাড়ি থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে, তবে কিরিশের পায়ে আঘাত লাগার জন্য ও দৌড়াতে পারছিল না। এদিকে পিছন থেকে ওয়াল্টারকে দৌড়ে আসতে দেখে রোজ বলে, ঠাকুরদা ওকে ধরো। ওয়াল্টার এসে কিরিশের উপরেই ঝাঁপিয়ে পড়ে, কারণ ওয়াল্টারের ভেতরে রোজের দাদা মানে রোমান বাস করছিল। ওয়াল্টার খুব বাজেভাবে কিরিশকে মারতে থাকে, তবে কিরিশ এখানে বুদ্ধিমানের মতো কাজ করে। কিরিশের ফোনের ফিলার জ্বালিয়ে ওয়াল্টারের মুখে ধরে, আর সাথে সাথে কিছু সময়ের জন্য আসল ওয়াল্টারের মেমোরি ফিরে আসে, মানে শরীরটা যে ব্ল্যাক আমেরিকানের ছিল তার। রোজ দৌড়ে আসে ওর দাদার দিকে। ওয়াল্টার দাঁড়িয়ে রোজকে বলে, বন্দুকটা আমার হাতে দাও, আমি শ্যুট করছি। রোজও তার দাদা ভেবে বন্দুকটা দিয়ে দেয়, তবে দেখা যায় ওয়াল্টার কিরিশকে না মেরে রোজকেই গুলি করে। এরপর ওয়াল্টার নিজেকেও শ্যুট করে মেরে ফেলে, কারণ সে চায় না তার শরীর আর কোনো মানুষ ব্যবহার করুক। রোজ কিন্তু তখনও মারা যায়নি। রোজ বন্দুকটা হাতে নিতে যায় কিরিশকে গুলি করার জন্য, কিন্তু কিরিশ বন্দুকটা ধরে ফেলে। রাগে কিরিশ রোজের গলা চেপে ধরে। রোজ বলে, কিরিশ, পারলে আমাকে মাফ করে দিও। আমার পরিবারের মানুষদের কথা শুনে আমি এই সমস্ত মানুষদেরকে ফাঁসিয়েছি, তবে আমি তোমাকে ভালোবাসি কিরিশ। কিরিশ আর রোজকে মারতে পারে না, কারণ সে এখনও রোজকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু একটু পরেই রোজ আবারও ভিলেনের মতো হাসতে থাকে। তখনই সেখানে পুলিশের গাড়ি চলে আসে। রোজ চিৎকার করে বলে, বাঁচাও, আমাকে বাঁচাও। এদিকে কিরিশ ভাবে পুলিশ হয়তো ওকেই গ্রেপ্তার করবে। ও দুই হাত উঁচু করে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সৌভাগ্যক্রমে আসলে গাড়ির ভিতরে রড ছিল। রড কিরিশকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছে। রড কিরিশকে গাড়িতে উঠতে বলে। ধীর পায়ে কিরিশ ঘোরাতে ঘোরাতে গাড়িতে গিয়ে ওঠে। রড আর কিরিশকে কোনো প্রশ্ন করে না, কারণ রড রোজিদের বিষয়ে সব কিছু জানে। রড এটাও জানে এখানে কি কি ঘটেছে। অবশেষে রড এই ভয়ানক অতীতকে পিছনে রেখে কিরিশকে নিয়ে চলে যায়। আর এখানেই শেষমেশ রোজের মৃত্যু হয়। মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।